কি ব্যাপার পিয়াদা, কিছু বলবে নাকি? আগে হ্যাঁ মহারাজ, আমাদের প্রাসাদের সিংহদুয়ারের বাইরে গ্রামের কিছু লোক এসে হাঁপানি রোগে আক্রান্ত এক বৃদ্ধকে ফেলে দিয়ে গেছে। সে কি, এ তো ভারী অন্যায়। এই বৈদ্য, চলো চলো একবার গিয়ে তাকে দেখে আসি। সেরকম বুঝলে আমাদের তাকে রাজবাড়ির সেবালয়ে রাখতে হবে। হ্যাঁ, সে তো হবেই। বাবা, এনাকে তো দেখেই মনে হচ্ছে ভীষণ অসুস্থ। বুদ্ধমশাই, একটু দেখুন তো। আপনার নাম কি? কোথায় থাকেন মশাই? উনি তো শুধুই কাশছেন। মহারাজ, মহারাজ আপাতত এনাকে রাজপ্রাসাদের সেবালয়ে রাখার ব্যবস্থা করুন। এনার দ্রুত চিকিৎসার দরকার। মহারাজ, কি দরকার এসব ঝামেলা মাথায় নেওয়ার? এই বলছি, তুমি এসব কি বলছো শুনি? শোনো, তুমি এরকম অমানবিক হতে পারো, কিন্তু আমি নই। আপনাকে তো আর সেবা করতে হচ্ছে না, তাই আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। এই যে পেয়াদা, তোমরা এনাকে নিয়ে যাও। ওই তো, তুমি তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করতো। ঘরে যে বলছিলাম চাল ডাল শেষের মুখে, আজকে আনতে, তো সেগুলোর কি হলো? এত তাড়াতাড়ি চাল ডাল এসব শেষ হচ্ছে কি করে? আমি নিশ্চয়ই কাঁচা চাল ডাল মুচো করে খেয়ে রাখি না। তুমি তো জানোই ঘরে এখন অতিরিক্ত দুজন মানুষ এসে রয়েছেন। আরে ওইটাই তো কথা, ওই দুজন বুড়ো বুড়িকে খাওয়াতে গিয়ে আর তাদের বাতের ব্যথার মালিশের তেল কিনতে গিয়ে শুধু খরচ আর খরচ। আর কতদিন চলবে? ছি ছি ছি, তুমি এরকম করে আমার পিসি ঠাকুমা নকাকার নামে কটু কথা বলতে পারলে? তোমাকে তো আর কষ্ট করে রাজকোষ থেকে মোহর সরাতে হয় না। আমি জানি কতটা কষ্ট এবং কায়দা করতে হয়। বুঝেছি বুঝেছি, তুমি আসলে ভেবেছিলে যে আমার নকাকা আর পিসি ঠাকুমা তুমি থলে থলে মোহর দেবেন, সেই লোভে তুমি ওনাদের থাকতে দিয়েছো। কিন্তু যখন দেখছো ওনারা এসবের কিচ্ছুটি নাম গন্ধ করছেন না, অমনি তুমি ওনাদেরকে ঘর থেকে নামাতে চাইছো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। তোমার দিনে দিনে মোহরের প্রতি লোভ একেবারে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কেন পারবে না বলো তো, কেন পারবে না? শোনো গিন্নি, শোনো, তোমার ওই বুড়ো নকাকা বুড়ি পিসি ঠাকুমা স্বর্গে গেলে ওনাদেরকে হয়তো তুমি প্রয়োজনে আবার ফিরে পাবে। হ্যাঁ, তা হতেও পারে, আবার নাও পারে। কিন্তু আমার যদি এই জন্মেই চুরি করে জমানো সব মোহর একবারে খরচা হয়ে যায়, তাহলে আমি আর সেগুলো ফিরে পাবো না গিন্নি। আমার আর কিচ্ছু বলার নেই। তাহলে তোমরা সকলেই বলছো যে রাজ্যের অবস্থা মোটামুটি সব ঠিকঠাকই আছে? হ্যাঁ মহারাজ, আপনি কোনো রকম চিন্তা করবেন না। হাঁটুর ব্যথাটা না বেশ বেড়েছে। ওই বৈদ্যুৎ থেকে আরে, এত বেলা হয়ে গেল এখনো বৈদ্যমশাই আসেননি, কি ব্যাপার? এরকম তো সচরাচর উনি করেন না। দেখুন কে যান, বেলা পর্যন্ত হয়তো ওপরে পড়ে ঘুমোচ্ছেন। মহারাজ, আসতে পারি? এখন আর এসে কি হবে, সভা তো শেষের মুখে। কি ব্যাপার বৈদ্য, এত দেরি কেন? আর বলবেন না মহারাজ, আজকে যেন আমার বাড়িতে রোগীর ঢল নেমেছিল, তাই দেরি হলো। ও তাই? আসল ব্যাপারটা খোলসা করে বলো না বুদ্ধ, যে তুমি এতগুলো রোগীর দক্ষিণা ছেড়ে চলে আসতে পারোনি। আজ্ঞে মন্ত্রী মশাই, তবে আজ যারা এসেছিল তাদের বেশিরভাগকেই আমি সম্পূর্ণ বিনা দক্ষিণায় চিকিৎসা করেছি। তারা তারা ভীষণই অসহায়। আমাদের রাজ্যের মানুষের যদি এই হারে শরীর খারাপ করে তাহলে তো খুবই মুশকিল। আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু ভীষণই অসহায়, আর সেটা আজ চিকিৎসা করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। গোপাল, কিছু তো একটা বিহিত করতেই হবে। এবারে কি করা যায় বলতো? মহারাজ, কালকে চলুন আমরা রাজ্যে যে দাতব্য চিকিৎসালয়টা খোলার কথা ভাবছিলাম, সেই স্থানে বৈদ্যমশাইকে নিয়ে গিয়ে একটা নকশা ছকে নিই। বেশ, তাহলে তাই হোক। তোমার কি মত বৈদ্য? মহারাজ, আমি রাজি। আমার কোনো রকম অসুবিধা বা আপত্তি নেই। অসহায় ও অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো পদক্ষেপ আর কিছুই হতে পারে না মহারাজ। বেশ, তাহলে আজকের মতো এখানেই সভার কাজ শেষ করছি। কালকে সবাই কিন্তু ঠিক সময় হাজির হয়ে যেও। মহারাজ শুধু আমায় ছাড়া আর অন্য সব ব্যাপারে দরদি হয়ে ওঠেন। কে, মাছগুলো সব টাটকা তো? আরে হ্যাঁ গো গোপাল দাদা, এই তো তুমি আসার আগেই মন্ত্রী মশাই এই মাছই নিয়ে গেল। কি, মন্ত্রী মশাই এসেছিল? আচ্ছা, 1 কেজি মতো মাছ দিয়ে দেখি। অনেক বাজার হয়ে গেল,
পুরো ফতুর হয়ে গেলাম। ঘটা চল শিগগির মন্ত্রীকে পাকড়াও করে নি। দেখ আমাদের পাওনা মোহর দেওয়ার বেলায় শুধু শুধু ওই নেই নেই করে। এদিকে দেখো বাজারের ঘটা থলে থেকে বেরিয়ে আসছে কচি সজনের ডাঁটা। ও মন্ত্রী মশাই, এই কে? এই তো আমরা এখন এখানে কি করতে এসেছিস তোরা? আমাদের পাওনা মোহরগুলো নিতে এসেছি। ওরে বাবা, আমি কি এখানেও মোহর নিয়ে এসেছি নাকি? তাছাড়া আমার এখন একটু টানাটানি চলছে, তোরা পরে তোদের পাওনা বুঝে নিস। এত কাঁড়ি কাঁড়ি বাজার করার বেলায় তো আপনার টানাটানি হয় না। যত টানাটানি আমাদের মোহরের বেলায়, তাই না? শোন শোন শোন, বলছি কি, এই এত কাঁড়ি কাঁড়ি বাজার করতে গিয়েই তো আমি ফতুর হয়ে যাচ্ছি। গিন্নির বাপের বাড়ির লোক এসেছে, সব মোহর চলে যাচ্ছে। তা ওনাদের কোথাও ওই কায়দা করে পাঠিয়ে দিন না। তারই পরিকল্পনা করছি, দেখি কি হয়। যাকে যাক, বলছি তোরা বিকেলে একবার আয়, হ্যাঁ, আমার সাথে দেখা কর। দেখি যদি ওই সুযোগটা কাজে লাগিয়ে আমার ভান্ডার আর তোদের মন ভরানো যায়। কি বাহ, বাহ। হলো তোর মাছ কাটা? হ্যাঁ, এনাও দাদা, এনাও তোমার মাছ। হ্যাঁ দে। আর এই নে এই মোহর। কি হে, সবাই এসে গেছো তো? তাহলে এবার রওনা দিই। আগে না মহারাজ, বৈদ্যমশাই আসেননি এখন। কি বৈদ্য আসেনি এখনো? কিন্তু আজ এটা শুভ দিন। আগে মহারাজ, আমার মনে হচ্ছে বৈদ্যমশাই বাড়িতে আজও অনেক রোগী এসেছে। কি ব্যাপার বলো তো? কৃষ্ণনগরে কি ইদানিং খুব বেশি মানুষই অসুস্থ হচ্ছে? বৈদ্যমশাই এলে জিজ্ঞাসা করতে হবে, কোনো কি নির্দিষ্ট ধরনের রোগ হচ্ছে নাকি? বৈদ্য কালকে বলছিল যে বহু অসহায় রোগী নাকি তার কাছে আসছে। হ্যাঁ, এবারে কোন দিক দিয়ে তারা অসহায়, আর্থিক নাকি মানসিক, সেইটা জানতে হবে। গোপাল, ওই দেখো জনদরদি বৈদ্যমশাই আসছেন তোমাদের দল ভারী করতে। ক্ষমা করবেন মহারাজ, আজও অনেক বেশি রোগী ছিল, তাই দেরি হয়ে গেল। কি ব্যাপার বলুন তো বৈদ্যমশাই, কোনো নির্দিষ্ট রোগের রোগীদের ভিড় কি বেশি হচ্ছে? না না না, তেমন কোনো নির্দিষ্ট রোগগ্রস্ত রোগীরা আসছে না আমার কাছে বিগত 2 দিন ধরে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো তো বৈদ্য, তোমার কাছে কি এমন রোগের রোগী আসছে যাদেরকে সামলাতে গিয়ে তুমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছ? মহারাজ, যেহেতু বর্ষাকাল আসছে তাই রোগের প্রকোপও বাড়ছে, সেই জন্যে রোগীর সংখ্যাও বেড়েছে। তবে গতকাল বা আজ এমন কিছু রোগী এসেছে যাদের কিছু জনের ভীষণই আর্থিক অভাব, আবার কেউ কেউ প্রতিবন্ধী, অর্থাৎ সবার সব অঙ্গ ঠিকঠাক সঞ্চালিত হয় না। এবং শুধু তাই নয়, এরা কেউ কেউ আবার আশ্রয়হীন এবং বাড়ির লোকেরা কেউ দেখে না। বাবা, এরকম রোগীর সংখ্যা বুঝি অনেক? অনেক না হলেও বেশ কিছু সংখ্যক তো রয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় কষ্ট করে ওরা দেখাতে এসেছে। আমরা তো এদের ব্যাপারে সবসময় জানতেও পারি না। এছাড়া আমার কাছে যেসব প্রতিবন্ধী রোগীরা এসেছিলেন তারা প্রত্যেকেই বয়স্ক। এমনিতেই বয়স হয়ে গেলে নানা রকমের অসুবিধে দেখা দেয়। না 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 না, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে বিনা চিকিৎসায় বিনা সেবায় কোনো শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিকে আমি মরতে দেব না। মহারাজ, যারা আর্থিক ভাবে ভুগছে তাদের জন্য তো দাতব্য চিকিৎসালয় খোলা হচ্ছেই। হ্যাঁ, আর যতদিন না তৈরি হচ্ছে এই চিকিৎসালয় ততদিন বৈদ্য বিনা মোহরেই তাদেরকে চিকিৎসা করুক। এর জন্য আমি না হয় বৈদ্যকে অতিরিক্ত কিছু মোহর দক্ষিণা হিসেবে দিয়ে দেব। সে না হয় বুঝলাম মহারাজ, কিন্তু শারীরিক ভাবে অক্ষম আশ্রয়বিহীন বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু একটা পারলে ব্যবস্থা করুন। গোপাল, কি করা যায় বলো তো? শারীরিক ভাবে অক্ষম মুমূর্ষু রোগীদের এই মুহূর্তে আপনি রাজবাড়ির সেবালয়ে ঠাঁই দিন মহারাজ। যেমন ওই হাঁপানি রোগে আক্রান্ত বৃদ্ধটি আছে, তাই তো? হ্যাঁ মহারাজ, আমরা প্রথমে খোঁজ নিয়ে গোটা রাজ্যে দেখে নেই কতজন এমন রয়েছে, তারপরে তাদের নিয়ে আসার ব্যবস্থা করি আমাদের প্রাসাদের সেবালয়ে। তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আরে, আমি এই রাজ্যের সকল অক্ষম মানুষদের ভরণ পোষণের ভার নেব। আমি এক্ষুনি প্রহরীদের ঘোষণা করে দিতে বলছি। মহারাজ, এমন হুট করে ঘোষণা করে ফেলবেন না। না 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 গোপাল, আমি এই বিষয়ে দেরি করতে চাই না। মন্ত্রীকে পাঠাচ্ছি খোঁজ খবর নিতে। তারপরে বয়স্ক এবং যুব নির্বিশেষে আমি এই রাজ্যের সকল অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভার নেব। কিন্তু মহারাজ। না না না, আর কোনো কিন্তু নয়। এই মন্ত্রী, যাও যাও যাও, হাতের কাজগুলো সেরে শিগগিরই বেরিয়ে পড়ো। ভগবান, আর পারা যায় না। এই ঘটা আর কতক্ষণ দাঁড়াবো রে? আর একটু দাঁড়াতেই হবে, না হলে মন্ত্রী কখন এখান দিয়ে গড়ে চলে যাবে ধরতেও পারবো না। হ্যাঁ, আর মোহরগুলো পাওয়া হবে না। কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, মহারাজকেও তো বেরোতে দেখলাম না, অথচ মন্ত্রী বলেছিল বেরোবে। এই ঘটা, মন্ত্রী আসছে, ওই দেখ। চল চল গিয়ে পাকড়াও করি। এদের আর বুড়ো বুড়ি নিয়ে আদিক্ষেতা শেষ হয় না।
আরে ও মন্ত্রী মশাই কোথায় যান? আমাদের দিকে একটুখানি তাকান, সেই সকাল থেকে দাঁড়িয়ে। ও ও তোরা ঠিক এসে গেছিস? মোহরের টানে কি আর না এসে পারি? শোন শোন, আজ মহারাজ বাইরে যাননি, তাই আমিও সুবিধা করতে পারিনি। এখন কাজে বেরোচ্ছি, পরে আসিস। হ্যাঁ, কি কাজ মন্ত্রী মশাই? গোপালের বুদ্ধিতে মহারাজের মনে হয়েছে যে আমাদের রাজ্যে সকল আশ্রয়হীন ও শারীরিকভাবে অক্ষম অসুস্থ মানুষদের ভরণ পোষণের ভার নেবেন। বাহ, এ তো বেশ ভালো কথা, কিন্তু তার জন্য আপনি চললেন কোথায়? শারীরিক ভাবে অক্ষম রোগীর সাথে নাকি? আমার উপর ভার পড়েছে রাজ্যে কতজন এমন রুগী আছে সেই খবরটা নেওয়ার। মন্ত্রী মশাই, এইটাই আপনার সুবর্ণ সুযোগ, মোটে কিন্তু হাতছাড়া করবেন না। কেন রে ঘটা? আমার এতে কি সুরাহা হবে শুনি? মহারাজ যখন অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেনই, তখন এই সুযোগে আপনার বাড়ির ওই 2 অতিথিকেও মহারাজের সেবালয়ে পাঠিয়ে দিন। মন্দ বলিসনি, মন্দ বলিসনি, কিন্তু কিন্তু ওনারা তো সুস্থ, শারীরিকভাবে অক্ষম তো নয়। আরে বাবা, অভিনয় করতে দোষ কি? আমি তো ভাবছি কিছু সুস্থ লোককেও এইরকম অক্ষম সাজিয়ে রাজ সেবালয়ে পাঠিয়ে দেব। রাজবাড়ির 2 বেলা খাওয়া, ওদের দ্বারা আমরাও কিছু অতিরিক্ত খাবার পেয়ে যাব। মন্ত্রী মশাই একটু ভেবে দেখুন ব্যাপারখানা। ভালোই বলেছিস। দাঁড়া দাঁড়া, কাজ থেকে ফিরেই তোদের বউঠানকে এই কথাটা বলতে হবে। ঠিক আছে, আজ আসি। হ্যাঁ, কদিন পরে এসে মোহর নিয়ে যাস, কেমন? কিরে বটা, তুইও আসবি নাকি ওই পা ভাঙার নাম করে? তাইলেই হয়, মন্ত্রী মশাই চমকে উঠবে। এই মন্ত্রী, তুমি ঠিকঠাক করে খোঁজ নিয়েছো তো? মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি সকল অক্ষম ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিয়েছি। এছাড়াও প্রহরীরাও খবরটা গোটা রাজ্যে ঘোষণা করে দিয়েছে। বেশ গোপাল, সেবালয়ে সব ব্যবস্থা প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, নিশ্চিন্তে থাকুন। তবে আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে যে কতজন আসল আর কতজন নকল প্রতিবন্ধী আমাদের সেবালয়ে এসে উঠবেন। ছি ছি গোপাল, আবার তুমি সেই এক কথা বলছো? চোখের সামনেই তো দেখতে মন্ত্রী কেমন পাল্টে গেল। অপরাধ নেবেন না মহারাজ, যা মনে হয়েছে তা বললাম। মহারাজ, শিগগির সেবালয়ে চলুন, রুগী তথা অতিথিরা এসে পড়বেন একটুবারেই। আসুন আসুন, সকলে আসুন। এই আলয়কে আপনাদের নিজেদেরই মনে করবেন, আর আপনাদের কোনো চিন্তা নেই। এবার থেকে আমি ও আমার সভাসদরা সর্বদা আপনাদের পাশে থাকবো। আমি তাহলে গুনছি মহারাজ, 1 2 3 4। কি বড়া? দেখুন না, জ্বর সারছে না, তার মধ্যে যেই পাটা ভেঙে গেছিল সেটা নিয়ে আর সোজা হয়ে চলতে পারছি না, বেঁকে যাচ্ছি। সে কি? এ বাবা, না 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 না, ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও ভেতরে যাও। মহারাজ, এই বটাকে ঢুকতে দেবে না। আমি ওকে একদিন আগেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখলাম। এসব ওর ছল মহারাজ। গোপাল গোপাল, তুমি এসব বলো না। একদিনের ভেতরেই একজন সম্পূর্ণ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু কোনো কিন্তু নেই গোপাল, যাও যাও ভেতরে গিয়ে সব দেখভাল করো। শেষমেশ বটাও চলে এলো। কি হাঁচি কাশির আওয়াজ আসছে সেবালয় থেকে। আমারও সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। রোগীরা যেন মনে হচ্ছে মোচ্ছদ লাগিয়েছে, দিব্যি গল্প করছে, কারণ বেশ কোলাহলের আওয়াজ পাচ্ছে। আমিও পাচ্ছি। এনারা আদৌ রোগী তো না? মানে যেভাবে গল্প করছেন, কারোর শরীর অসুস্থ হলে গল্প করবার জন্য এত উৎসাহ কি থাকে? আসলে সারাদিন শুয়ে বসে আর কত থাকবে, তাই হয়তো গল্প জুড়েছে। তাই বলে সারা রাত জুড়ে ভোর অব্দি এভাবে আমি না ঘুমিয়ে আর থাকতে পারবো না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। হা কপাল, করতে চাই এক আর হয়ে যায় আর এক। তাহলে রুগীদের খাবারও তৈরি, ওদিকে পথ্য তৈরি হয়ে গেছে। এই তো গোপাল এখন হিসেলে ব্যস্ত আছে। এই সুযোগে বটাকে আমার খাবারের পাত্রটা দিয়ে আসি। রাজবাড়ির খাবার বলে কথা। যাই, এবারে তাহলে সেবালয়ে ঘুরে আসি। এই, ওটা মন্ত্রী না? হাতে খাবারের পাত্র নিয়ে সেবালয়ে ঢুকছে কেন? তবে কি কোনো ফন্দি আছে? যাই, আড়ি পাতি। কিরে বড়া, খুব আরাম তো? হ্যাঁ, সে আর বলতে, আপনার ওই 2 জন কুটুম্ব তো বেশ আরামে আছে। আচ্ছা শোন, তুই নিজেও ভালো করে অভিনয়টা করবি আর বাকিদেরকেও করাবি, যাতে কেউ ধরা না পড়ে। এছাড়া এই
এই খাবারের পাত্রটা রেখে গেলাম। কেন? বুঝতেই তো পারছিস, খাবারে খাবারে ভরে দিতে হবে। এখন আসি, বুঝলি? যা ভেবেছিলাম ঠিক তাই, সবই মন্ত্রী আর বর্ডার বদমাশি। আমায় মহারাজকে চোখে আঙুল দিয়ে ওই বদমাশিটাকে তুলে ধরতে হবে। বলো দাদু, আমাদের ডেকেছিলে? কোনো দরকার ছিল কি? দরকার মানে ভীষণ দরকার। রাজবাড়ির সেবালয়ে জানালার নিচে ধুনো জেলে ধোঁয়া উঠাতে হবে, এমন ভাবে যাতে দেখে মনে হয় আগুন জ্বলছে। আর তা আজ ভোর রাত্রে করতে হবে। ধোঁয়া দেওয়ার কাজে তোদেরকে সাহায্য করবে ওই পুঁটির বাবা। কিন্তু দাদু এমন কাজ করবে কেন? মহারাজকে নিজের চোখে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রটা দেখাবো বলে। রাজ সেবালয়ে কিছু শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ছাড়াও এমন কিছু মানুষ এসেছে যারা সম্পূর্ণ অভিনয় করছে। হ্যাঁ আচ্ছা, তাহলে বুঝি ওরা একদম সুস্থ? হ্যাঁ, রাজবাড়ির আরাম আর খাওয়া দাওয়া কে না চায় বল? এই ভাবনাটা আমার আগে থেকেই ছিল, বুঝলি। মহারাজকে বলেও ছিলাম, উনি বিশ্বাস করেননি। কিন্তু আজ নিজের কানে মন্ত্রী আর বটার কথা আমি শুনেছি, তাই আর ছাড়বো না। সব বদমাশি একেবারে ফাঁস করবো। চিন্তা করো না দাদু, আমরা আছি তোমার সাথে। তুমি হাত দিলেই চলে আসবো। দাদু, আর একটু পরেই ভোর হবে, আর তখনই ধুলোটা জ্বালতে হবে। একদম একদম। আরে, ওরা কারা? মন্ত্রী আর ঘটানা? হ্যাঁ, তাই তো। সাথে বড় বড় দুখানা ঝোলা হেসেলের দিকে যাচ্ছে। নিশ্চয়ই আনাজপাতি চুরি করবে। ও মন্ত্রী মশাই, বলছি এই আলু আর পেঁয়াজ ছাড়াও আরো যেসব আনাজপাতি আছে সেগুলো কি ওই বস্তায় ঢোকাবো? হ্যাঁ হ্যাঁ, সব ঢোকা সব ঢোকা, যতদিন না বাজার করতে হয়। আমাকেও দেবেন তো? সব পাবি, এখন হাত চালা দেখি। পুটির বাবা, ধুনোটা জ্বালাও দেখি। তাহলে ধরাচ্ছি। আগুন আগুন, জোরে জোরে চিৎকার শুরু করো। আগুন আগুন মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মনে হচ্ছে আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এত ধোঁয়া। উড়ে বাবা, এই পালাই পালাই। আরে বাবারে, কি ধোঁয়া! সেই পাল্লায় যেতে হবে। ওখানে ওখানে সব অসুস্থ মানুষ, সবাইকে রক্ষা করতে হবে। আগুন আগুন! পালাও পালাও। উফ, আমাকে আমাকে কেউ তোলো। আমাকেও কেউ তুলে দাও। আসুন মহারাজ, উঠুন। ওদিকে আপনি যাদের অক্ষম রোগী ভেবেছিলেন, মন্ত্রী মশাই তাদের জন্য আনা কাঁচা আনাজপাতি ঘটাকে নিয়ে চুরি করতে এসেছিলেন। রুগী ভেবেছিলাম মানে? আরে ওরা তো সব রুগী। ওরা সবাই আসল রোগী নয় মহারাজ, আর এটা আগুনের ধোঁয়াও নয়, ধুনোর ধোঁয়া। এবং আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এই চাতুরিটা করেছি। আগুন আগুন আগুন! পালাও পালাও পালাও! আগুন আগুন! পালাও পালাও পালাও! আমাকে চুরি করে কি করে পালাবো? আমার চুরি করা, আমার কি করে পালাবো? ও ভাই, কি 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 এটা কি দেখছি? যে হাঁটতে পারতো না তার তো দিব্যি ছুটছে। ওই তো বটা। হ্যাঁ মহারাজ, এরা সব মন্ত্রী আর বটা ঘটার প্ররোচনায় রাজ সেবা পাবে বলে অভিনয় করছিল। আমি আপনাকে সেই জন্যই পই পই করে বারণ করেছিলাম এরকম ঘোষণা দুম করে না করতে। যা বোঝার আমি বুঝে নিয়েছি। যারা সত্যি অসুস্থ ওই তো তারা ভিতরে আছে। এবারে মন্ত্রীকেও ভিতরে শুয়ে দিন। চলো মন্ত্রী, এবার তোমার পা ভাঙবো। আমায় ছেড়ে দিন মহারাজ। উড়ি বাবা, উড়ি বাবারি, কি মজায় ব্যথা! আমায় ছেড়ে দিন। আরো কোথায় কোথায় ব্যথা হয় দেখুন মন্ত্রী মশাই। দাঁড়াও, মন্ত্রীর হাত পা ভেঙে বিছানায় শুইয়ে তোমায় সেবা করবো। আমায় ছেড়ে দিন মহারাজ, আর হবে না। আমার আমার সব পরিকল্পনা জলে চলে গেল, সব জলে চলে গেল। উফ, কি দিনকাল পড়লো রে বাবা। আগে কেমন হাসি মুখে বাজার করতে যেতাম, আর এখন বেজার মুখে যেতে হয়। টোকা, ওই যে লোকটা আসছে, চকচকে তেলের মতো মসৃণ মাথা, ওই লোকটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওর নাম গোপাল। ওরে ওরে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর। তুই হাসালি। নারী ডগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকে চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম?
সেই রাতটার কথা আমার খুব মনে আছে। দিন ছিল অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার, গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাহ, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, কি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, আয় আয় আয়। ওহ, আজ গিন্নিটা খুশি হবে না? অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। এই থাম, ইস, কি ময়লা হাত রে বাবা। এই, কে তুই? হ্যাঁ, আমার নাকের সামনে ময়লা হাতটা নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগামুত, আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। আহ, খুব মজা যা হোক। আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি তোমায় দেবো বলে। হ্যাঁ, আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো, তোমার তো সাহস কম নয়। এই দেখো, ভূত ফুতে আমার ভয়টা নেই। হ্যাঁ, আমার মনে আজ খুব আনন্দ। হ্যাঁ, আজ আমার বিয়ের দিন, গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। হ্যাঁ, ও, এ তো হাড় জ্বালানি ভূত দেখছি। না, কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা? ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাদা দাদা দাদা, দাও আমাকে মাছ দাও। আমি আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো, তারপর আমার এই হাতে এসে বসো। এই কথা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধন্যবাদ, দাঁড়াও। হ্যাঁ, এসো আমার হাতে, তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বা যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে পারি। আর আমি তোমায় হাতের মুঠোয় ধরতে পারি। এই মুঠো খোলো, মুঠো খোলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আহ, বেশ হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার শর্ত মানলে ছাড়া পাবে। আমি রাজি, তোমার সব শর্তে রাজি, আমাকে ছেড়ে দাও। এই গাছের মগডালে বসে মানুষের পেছনে লাগা চলবে না। যদি আর কারো কাছে তোমার নামে শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, না, মাথা খারাপ, তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। না, এত সহজে তো তোমাকে মুক্তি দেব না। যেই তুমি ছাড়া পাবে, অমনি নিজ মূর্তি ধরবে। এই তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি ভূতের রাজা দুর্গি দিয়ে বলছি, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করবো। সত্যি বলছো? ভূতের রাজা দুর্গি দিয়ে মৃত্যুর কথা বলা যায় না। ওরে ওরে বাবা রে, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, যাও। তারপরে ওই গোপাল আমাকে ঢিল ছোড়ার মতো করে ছুঁড়ে দিল, পড়লাম একটা এঁদো পচা পুকুরে। আরে তুই তো ভূত সমাজের কলঙ্ক। কি, অমাবস্যার দিনে তোকে এইভাবে ঝেঁটে দিল? তুই জানিস না অমাবস্যার রাতে আমাদের শক্তি বৃদ্ধি পায়। না, এর শোধ তুলতে হবে। তুই কি পাগল হয়েছিস নাকি রে? গোপালের সঙ্গে লাগিস না। তুই চুপ করে থাক। ওই গোপালকে আমি যদি নাকের জলে চোখের জলে না করতে পারি, তো আমি কোনোদিন ভূত জন্ম থেকে মানুষ জন্ম নেব না। বন্ধু হিসেবে তোকে সাবধান করার দরকার, তাই সাবধান করলাম। এরপর কিছু হলে আমাকে কিন্তু বলতে আসবি না। তোর তোর ডিম, তুই দেখে যা। ওই গোপালকে নাস্তা নাবুদ করে, ওকে নাকের জলে চোখের জলে করে একেবারে ভূত সমাজের মুখ উজ্জ্বল যদি না করতে পারি, তো আমার নাম ডগা ভূত নয়। ওই গো গিন্নি, আমার স্নান হয়ে গেছে, এখনো ভাত পারোনি। আজও দেরি হয়ে যাবে। এত দেরি করে বসানো নেই হবে। হ্যাঁ, ও, তার মানে আজও আমাকে গিলতে হবে? আমার ভাগ্যে বোধহয় তবিয়ত করে খাওয়া নেই। তোর ছাই রইল খাওয়া, আমি আজ না খেয়ে যাও। এই না খেয়ে যাবে না, কিন্তু খুব খারাপ হবে। খুব রান্না করতে কষ্ট হয়, তুমি বাজার করতে দেরি করবে আর আমার উপর ঝাল ঝাড়বে। এই যাবে না বলছি, আমার মাথা টিপি রইলো। হ্যাঁ, যাবো না। দাও, খেতে দাও। মানে তুমি আমার সাথে রসিকতা করছিলে? ওই ওই দাম্পত্যের টক ঝাল স্বাদ নিচ্ছিলাম আর কি। মরণ পারো তুমি।
ওই দেখ ডঙ্গা, কারা আসছে দেখ, ওরে চিনিস? চিনবো না আবার, ওই তো গোপাল ভাঁড়ের মেয়ে জামাই। পেয়েছি পেয়েছি, ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা, ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা। কি হলো? কিচ্ছু হয়নি, এইবার হবে। চললাম লগা, আমি চললাম। আরে যাচ্ছিস কোথায়? আর কত দিনের বেলা, আলো তো আমাদের মোটে সহ্য হয় না। হ্যাঁ, আমি গোপালের জামাইয়ের মধ্যে ঢুকবো, তারপর কাজ আরম্ভ করব। দিনের বেলায় শান্ত থাকবো আর রাতে তাণ্ডব চালাবো। যা করবি সাবধানে কিন্তু। ঠিক আছে, আর শোন, আমি মাঝে মাঝে তোর সাথে দেখা করে যাব, একেবারে টাটকা খবর দিয়ে যাব। এই এখানে গাটা না কিরকম চামচাম করে উঠলো, দেখো গায়ে কাঁটা দিচ্ছে। তাই ফুটফট ফট ঢুকে পড়ি চটপট। কিরকম হলো? এত কাঁপুনি এলো কেন? কি হলো? ওই কিছু হয়নি তো। এ কি? এ আবার কি? তোমার গলা পাল্টে গেল কেন? এই রে, ভুল খেলা হয়ে গেছে, এখন জামাইয়ের মধ্যে ঢুকে থাকি। না না, কিছু হয়নি, চলো। ও, তা মাঝে ওই রকম না কিশোরে কথা বলছিলে কেন? ও কিছু না, একটু আগে ভূতের কথা মনে আসছিল তো, তাই আর কি একটু ভূতের গলা করে দেখলাম। চলো চলো, পা চালাও। মা বাবা, আমরা এসেছি। বাবা জীবনের গলা শুনতে পেলাম বলে মনে হলো। এলাম, কয়েকদিন আপনাদের সাথে একটু আনন্দ করতে চলে এলাম। আমিও এসে গেলাম তোমার ঘরে একটু তাণ্ডব করতে। সকালবেলাটা শান্ত থাকবো, আর রাত হলেই তাণ্ডব। এবার কতদিনের জন্য? এখনো ঠিক করিনি বাবা, 7 দিনও হতে পারে, আবার 7 মাসও হতে পারে। বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই মিনুকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, আমাদেরও তো সময় তোমাদের নিয়ে কেটে যাবে। হ্যাঁ, মাসের শেষের দিকে তো কাটতে চায় না, ট্যাঁকে পয়সা করি থাকে না, সময়ও কাটে না। আমার ট্যাঁকে পয়সা করি থাকে না বলে মনটাও খিটখিটে হয়ে থাকে। একদম ঠিক বলেছেন, ট্যাঙ্কে পয়সা করে না থাকলে মন তো খারাপ থাকে, ওই জন্য তো মন ভালো করতে চলে এলাম। জামাইয়ের তাণ্ডবে তোমার মাসের শেষ বেশ ভালোই কাটবে। বাবা জীবন, তুমি মন ভালো করার আর সময় পেলে না? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কি আমার শত্রুতা আছে? ইমা না বাবা, কি বলছেন? আপনি আমার একমাত্র শ্বশুর, আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আমাদের আছে কি? ওই ওই আবার না কিশোরে কথা বলছো, আবার কাঁপলে? বাবা জীবন, এ তোমার ঠান্ডা লেগেছে? হতে পারে, একটু খেতে বিশ্রাম নিই, শরীরটা একবার ঝাঁঝালি হয়ে যাবে। কি বলেন বাবা? আমার এখন কিছুই বলার নেই, যা বলার ঘরে এসে বলবো। আমি এখন রাত সবাই যাব। সাবধানে যেও। হে ঠাকুর, দেখো ঠাকুর। মিনুমা, ওরে জামাই তো এখনো ঘুম হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এতক্ষণ তো ঘুম হয় না রে। যা যা, তুই গিয়ে ডেকে দে। মা, বাবা তো এখনো এলো না, বাবাও তো দেরি করছে। ওই গো, সব গেলে কোথায়? ওই গোপাল এলো, এবার শুরু হবে তাণ্ডব। এই তো জোলা থেকে মাছের গন্ধ পাচ্ছি। না, এবার আরো মজা হবে, আমি জামাইয়ের গলায় কথা বলবো। মাছের গন্ধ পাচ্ছি, উফ, কতদিন মাছ খাইনি। হ্যাঁ, কি সব বলছো গো? এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম, কত কি ইলিশের ভাপা, ইলিশের ভাজা, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সরষে ইলিশ করবে না, বুঝেছো? বুঝলাম, ঠিক আছে, দেব না। আহা, 3 দিনের পর আজ 4 দিন, মাঝের দিনগুলো কি খেয়েছি, কি বলেন বাবা? জামাইয়ের এই রূপ তো কখনো দেখিনি। এ তো নতুন রূপে জামাই এসেছে, শ্বশুরকে কতল করবে বলে। বাবা, ওইরকম থমের মতো দাঁড়িয়ে ভাবলে হবে না, মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। এ আবার কি কথা? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কাঁচা মাছ খাবে? কাঁচা মাছ কি মানুষে খায়? ওগো শুনছো, তোমার জামাই কি বলছে শোনো। হলোটা কি?
সর্বনাশ হয়েছে গিন্নি, তোমার জামাই কাঁচা মাছ খাবে বলছে। মা গো, এ কি সর্বনেশে কথা গো। ওগো, আমার সুস্থ জামাইটা রে কি হলো গো? আপনারা চিৎকার করছেন কেন? আমার খিদে পেয়েছে। আমি তাহলে কিন্তু সবকিছু খেতে শুরু করবো। থালা বাটি গ্লাস খাট চৌকি সব। বাবা জীবন, দয়া করে থালা বাটি গ্লাস খাট চৌকি খেও না, তাহলে আমাদের মাটিতে ভাত মেখে খেতে হবে, মাটিতে শুতে হবে। গিন্নি তুমি দাঁড়িয়ে থেকো না, যাও যাও রান্নাঘরে যাও, তাড়াতাড়ি খাবার বানাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মিনুমা, আয় রান্নায় হাত লাগা। চল চল, যত তাড়াতাড়ি রান্না করা যায়, জামাইয়ের খুব খিদে পেয়েছে। বাবা, আমি এখন ঘরে যাচ্ছি, শুয়ে পড়ছি। শুয়ে থাকলে খিদেটা কম পায়। আমাকে শুয়ে শুয়ে খিদে সহ্য করতে হবে। আমার লবঙ্গ লতিকা জামাই বদলে গেল কি করে? উফ, কপালে যে কি আছে কে জানে। সবার কাজ কি শুরু করবো মহারাজ? কি হলো? গোপাল আজ এত দেরি করছে কেন? এ আর নতুন কি, গোপাল তো মাঝে মধ্যেই দেরি করে। আর ওর তো 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এ কি গোপাল, এ তোমার কি অবস্থা? এ কি হয়েছে? নাটক, আবার অজুহাত, আবার নতুন কোনো গপ্প ছাড়া গোপালের আর কি আছে? তাই এবার কি ঘটেছে বলো শুনি, বলো। মহারাজ, কাল সকালে জামাই এসেছে সেটা তো বলেছি, কাল রাতে গিয়ে দেখি সে এক সাংঘাতিক ঘটনা। কেন কেন কেন, কি হলো? আমি কাল রাতে একটা ইলিশ মাছ কিনে বাড়িতে গেছি, ওই ইলিশ মাছ নিয়ে এসে কি কাণ্ড, গায়ে এখনো কাঁটা দিচ্ছে মহারাজ। আরে কি হয়েছে সেটা বলো, অত ধানাই পানাই করতে হবে না। আমি তো দরজার কাছে দাঁড়িয়ে হাঁক দিলাম, জামাই এসে দাঁড়ালো, তারপর আমার মাছের থলের দিকে নজর দিল, তারপর মাছের গন্ধ পাচ্ছি। উফ, কতদিন মাছ খাইনি। এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম। ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সরষে ইলিশ করবে না, বুঝেছো? মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। বলছো কি গোপাল? এ তো রাক্ষসে খিদে। এটাতে গেল রাতের কথা, সকালের কথা বললে তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কেন, সকালে কি ঘটিল? না থেমে সেটা বলো। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। সকালে জামাই ঘুম থেকে উঠে বলে, বাবা, আপনি বাইরে বসে ঢুলছেন কেন? যদি ঢুলতেই হয় তাহলে ঘরের ভিতরে বসে ঢুলুন। হ্যাঁ কে বাবা? আমাকে বাবা বলে ডাকছো? আমি বাবা, আপনার একমাত্র জামাই। ভাগ্যিস বললে বাবা যে তুমি আমার জামাই। কাল রাতে তোমার তাণ্ডব দেখে তো আমি ভয় পেয়ে গেছি। কাল তুমি যা খেল দেখালে, কাল আমাদের 3 জনের খাওয়া তুমি একা খেয়েছো। যা, অত খাবারটাও খেতে পারি নাকি? কিছু বলেন না, ভাল লাগে না, দুষ্টু। শুনছো গিন্নি, বাবা জীবন কি বলছে? কি বলছো গো? আবার খিদে পেয়েছে? ঘরে যা আছে তা দিয়ে সকালবেলা জল খাবারটা হয়ে যাবে। দুপুরে আর রাতের জন্য তোমাকে বাজার আনতে হবে। হ্যাঁ ঘরে কি সব পারেন তো মা? হ্যাঁ বাবা, এই কাল রাতে সব তুমি খেয়ে নিয়েছো। হ্যাঁ। তোমার পেট ভরা দেখি আমরাই তো কাল রাত্রি থেকে কিছু খাইনি। যা, কি যে বলো না, আমার তো পেটে এইটুকু, তোমাদের 3 জনের খাবার এত আমি খেতে পারি? আমি আমার জামাইয়ের কথা শুনে হাসবো না কাঁদবো ভেবেই পেলাম না। সকালবেলা পুরো উল্টো কথা। তার মানে গোপাল ফাঁদে পড়েছে, আর এবারে ফাঁদে ফেলেছে ওর জামাই। এই সুযোগে গোপালের মাসের শেষের এই দিনগুলোকে আরো একটু ঘেঁটে দিই। সে কি গোপাল, রাতের জামাই আর দিনের জামাইয়ের মধ্যে এত আকাশ পাতাল তফাৎ? সেটাই তো ভাবছি। ভেবে কিছু বার করতে পারলে? এখনো মাথায় কিছু আসেনি, তবে বার করব ঠিক। তোমার মাথায় কিছু আসার আগে তোমার জামাইয়ের সাথে একটু দেখা করে আসতে হবে, দেখি কি হয়। ও বাবা, দাদা বাবু এসেছে। কি মজা, কি মজা। আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। তাই তাহলে আর দেরি কেন? চলো আমরা বল নিয়ে লাফালাফি খেলবো। চল মিনু, দরজাটা দাও, আমি একটু খেলতে যাচ্ছি। এই বলটা এই ছুঁড়ে দিলাম। ওরে বাবা, কত উঁচুতে বলটা ছুড়লে গো। ওটা আমি লুকবো। মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, দেখি গোপালের জামাইকে কোথায় পাই। ঠিক আছে, আমি ছুটছি। ওই গোপালের আলাভোলা জামাই তো দেখছি ঠিকই আছে, তবে কি গোপাল রাজসভায় যা বললো সব বানিয়ে বানিয়ে জামাইয়ের নামে মিথ্যে বলা? আমি সব জামাইকে জানাচ্ছি। এবার তাণ্ডবের সময়। জামাই, এবার তোমার মধ্যে সেঁধিয়ে যায়। কিরে, কি বুঝছিস? এবার দেখ আমার খেলা।
ওরে বাবা রে, এ কি রে বাবা, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও এই তুমি কে গো কৃপা করো, তোমার কাছে আসাটা আমার খুব ভুল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও গোপাল, ও গোপাল, আরে ও গোপাল, একটু ওপর দিকে তাকাও। আরে ওপর দিকে, আমি গাছে ঝুলে আছি, আমাকে নামাও। কি আপনি গাছে উঠলেন কিভাবে? আরে তোমার জামাই ঘূর্ণিঝড় হয়ে সব লন্ড ভন্ড করে দিয়েছে। ওরে বাবা রে, তুমি কি করে আছো গো গোপাল? আজ রাতেই আমি ভূত নামিয়ে দেবো, ওষুধ আমি পেয়ে গেছি। আরে আমাকে নামাও গোপাল। লাফ মারুন, কিছু হবে না, মাটি নরম। বলছো বলছো, হ্যাঁ হ্যাঁ। ইউ! কি গো, তোমরা এখানে এইভাবে বসে আছো? জামাই কোথায়? জামাই ঘরের মধ্যে বসে কাঁচা সবজি খাচ্ছে। হ্যাঁ ও গোপাল দাদু দাদা বাবু এরকম করছে কেন? তোমাদের দাদা বাবুকে ভূতে ধরেছে। ওরে বাবা, তাহলে কি হবে দাদু? বলছি ভূতটাকে বার করা যায় না? এবার তাড়াবো, একটুখানি অপেক্ষা করো। ওর কিছু হবে না তো? আরে না রে বাবা, তোর বাবার উপর ভরসা নেই। চল চল ভেতরে চল। বাবা খিদেতে আর থাকতে পারছিলাম না, তাই কাঁচা লাউ কুমড়ো পটল ঢেঁড়স ঝিঙে আলু সব কাঁচাই খেতে শুরু করলাম। ঠিক করেছো বাবা, এখনই তো খাবে, এই তো খাবার বয়স। বলছেন তাহলে তো ভালোই হয়। আর কিছু নেই বাবা, পেট তো ভরছে না। আছে তো বাবা জীবন, এই এই না, গরম গরম রসগোল্লা ভোলা ময়রার দোকানে। মনে হচ্ছে হাড়ি শুদ্ধ খেয়ে নি। উফ কি খিদে কি খিদে। এই নাও বাবা, গরম রসগোল্লা তোমার জন্য একেবারে বিশেষ করে বানিয়ে দিয়েছি। খাও খাও খাও, প্রাণ ভরে খাও। একসাথে সব কটা খাবো। উড়ি বাবরি, ভেতরে এটা কি রে বাবা? আমার মুখে পড়ে গেল। এই জল দাও জল দাও। তোমায় কেউ জল দেবে না। ও বাবা, তোমার জামাইয়ের যদি মুখ পুড়ে যায় তাহলে তুই মুখ পুড়ে জামাই নিয়ে সারা জীবন থাকতে হবে গো। হ্যাঁ? মিনু গো বাঁচাও গো। এই চুপ, একদম চুপ। একটা ভূত আমার মেয়ের নাম নিচ্ছে। আমি বেরো, বেরো আমার জামাই শরীর থেকে বেরো। এই বেরোচ্ছি বেরোচ্ছি, লগাভূত ঠিক বলেছিল, ওর নাম গোপাল, ওর খুব বুদ্ধি। তুমি আমাকে কায়দা করে কাঁচা সরষে খাইয়ে দিয়ে ওরে বাবারে বাবা মুখ জ্বলছে, সারা শরীর জ্বলছে। আমি চললাম, ওরে বাবা ভূত চলে গেল রে, চলে গেল, পুরো মুখ চলে গেল, একেবারে সারা শরীরটা চলে গেল রে, পুরো হাড়ের মজ্জাগুলো চলে যাচ্ছে ভেতর দিয়ে। আমার কি হয়েছিল গো? তোমাকে ভূতে ধরেছিল, গোপাল দাদু ওঝা হয়ে ভূত তাড়িয়েছে। তুমি ওর রসগোল্লায় কি দিয়েছিলে? হ্যাঁ? ভূত যে খাবারটাতে খুব ভয় পায়, সর্ষে, ও যখন সর্ষে ইলিশ খেতে চাইলো না, তখনই বুঝেছি ওর সর্ষেতে গোলমাল। তাই 2 আর 2 যোগ করলাম, হলো 4। রসগোল্লার মধ্যে সর্ষের বুদ্ধিটাকে দিল। বাবার মাথায় বুদ্ধি কে আবার দেবে? বাবার মাথা থেকে এই বুদ্ধি বের হয়। ভূত তাড়ালো কে? গোপাল দাদু